মোহাম্মদ তানভীর হোসেন রুবেল। রুবেল, সো আপনাকে রুবেল নামেই সবাই চেনে? জি হ্যাঁ। ওকে, তো রুবেল বয়স কত এখন? আমার বয়স 28। 28। আপনি সিক্রেটস অনুষ্ঠানটা সম্পর্কে জানতেন আগে থেকে? আগে জানতাম বলতে আমি তো আগে আপনাদের যাহা বলিব সত্য বলিব শুনতাম। আমি যে আগে আগে যে অনুষ্ঠানটা করতাম, জি জি, Okay. আপনি আগে যেটা করেছেন সেটা শুনতাম। এরপরে আপনি তো এই মানে এই ঢাকা FM এ চলে আসলাম, হ্যাঁ হ্যাঁ। ঢাকা ফেমে চলে আসলাম। আমি আপনার কাহিনী অনেক বছর আগে থেকেই শুনি। আমি আপনাকে খুব ভালোবাসি, খুব থ্যাংক ইউ সো শ্রদ্ধা মাচ, করি, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালোবাসি আমি আপনাকে। কত বছর যাবত শুনছেন আমাদের এই অনুষ্ঠান? প্রায় 9 বছর যাবত প্রায় 9 শুনতেছি। বছর। তার মানে আমি বলতে পারি একেবারে শুরু থেকে আপনি আছেন। জি জি Okay. জি। ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে আপনাকে আসলে বলার কিছু নেই, আপনি নিজের মতো করেই বলবেন আপনার গল্পটা, এবং আমরা শেষে গিয়ে জানবো যে আসলে কি হয়েছে, কোন সিক্রেটস এর কারণে আজকে আপনার জীবনে এই পরিণতি। শুরু করুন আপনি, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা জানতে চাই। ছোটবেলা থেকে আমি গ্রামে থাকতাম। আমার গ্রামের বাড়ি বরিশালে। আমাদের ফ্যামিলিটা মানে মোটামুটি মধ্যবিত্ত আর কি। বাবা কি করতেন? বাবা গ্রামে ব্যবসা করতেন। আচ্ছা, কিসের ব্যবসা? ইন টোটালি মানে মানে কৃষক ছিলেন আর কি। আচ্ছা, কৃষক, পাশাপাশি টুকটাক হ্যাঁ, ব্যবসা করেন। পাশাপাশি টুকটাক ব্যবসাও করতেন। আর আমাদের মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, মানে মোটামুটি মানে মোটামুটি ভালো ছিলাম আর কি। আচ্ছা, ওকে। ছোট থেকে আস্তে আস্তে বড় হলাম। হওয়ার পর আমাকে স্কুলে ভর্তি করানো হলো। তো ভর্তি করানোর পরে আমি তো পড়াশোনা করতেছি আমরা। তো পড়াশোনা করার পরে পড়াশোনা করতে করতে এক পর্যায়ে আমি মানে 1 2 3 তখন তো কিছু বুঝি না আর কি। তো যখন 4-এ যখন উঠলাম তখন আমার কিছু ফ্রেন্ড সার্কেল হলো। মানে আমার ফ্রেন্ড সার্কেল ছিল যারা আমার থেকে অনেক সিনিয়র বা অনেক চেয়ে বয়স্ক আর কি। জি। আমি ওদের মধ্যে ছোট ছিলাম। আচ্ছা, তো ওরা আমাকে নিয়ে মানে আমি ওদের সাথে মিশতাম না। তো ওরা আমাকে বলতো তুমি একা একা যাও, বাড়িতে একা একা আসো, তুমি আমার সাথে কথা বলো না, আমার সাথে তো একটু মানে ঘোরাফেরা করো না। একদিন ওরা আমাকে একদিন বলতেছে যে চলো একটু ঘুরে আসি এক জায়গা থেকে। পরে গেলাম, যাওয়ার পরে কি করলো মানে সন্ধ্যার পরে আর কি স্কুল ছুটি হওয়ার পরে বাসায় আর ফিরলাম না। তো ওরা আমাকে নিয়ে গেল। কোন ক্লাসে থাকা অবস্থা এটা? 4-এ। ক্লাস 4 4-এর সময়। আচ্ছা, আমি একটু জাস্ট এখানে পজ দিয়ে যদি একটু জানতে চাই, আপনারা ভাই বোন কতজন ছিলেন? আমরা 2 ভাই 1 বোন। আপনি বড়? জি, আমি ভাইয়ের মধ্যে বড়, আমার বোন বড়। বোন বড়, মানে okay. ভাইয়ের মধ্যে আমি বড়। জি। আর আমার ছোট একটা ভাই আছে। ওকে, তো ঠিক আছে, তারপর কি হলো? সন্ধ্যার পরে ওরা আমাকে নিয়ে গেল। আমাদের পাশের গ্রামে এক লোক থাকতো বয়স্ক করে। উনি আবার আলু চাষ করতেন। জি। তো আলু চাষ করতেন। ওরা আমাকে বললো যে আমরা আজকে আলু চুরি করব। তো আমি বললাম ঠিক আছে, আমি তো এগুলো কখনো চুরি করি নাই, তাহলে তোমরা করো, আমি তোমাদের সাথে আসি। আলু মানে কি নরমাল আলু নাকি মিষ্টি আলু? না, মিষ্টি আলু না, মানে নর্মাল যেগুলো আমরা মানে তরকারিতে রান্না ব্যবহার করে করি খাই আর কি। হ্যাঁ, আমি কেন এই প্রশ্নটা করলাম, মিষ্টি আলু ব্যাপারটা হয়তো বা ছোট বাচ্চারা অনেক সময় খেয়ে থাকে, যে কারণে হয়তো একটা কিউরিওসিটি হয়েছে, সে কারণে হয়তো বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায়, কিন্তু না, এটা নরমাল আলু ছিল। ওকে, তারপরে আমি বললাম যে তাহলে তোমরা আলু উঠাও, আমি এখানে আছি। ওরা বললো যে না, তুমি বসে থাকবা, আমরা চুরি করবো, পরে তোমরা আমাকে ধরায় দিবা। আচ্ছা। আমি বললাম যে না ঠিক আছে তোমরা করো। ওরা বলছে না, তুমি আমাদের সাথে আসো। পরে আমি এক পর্যায়ে যেতে চাইলাম না, পরে আমাকে মারলো। মানে আমার একটা ফ্রেন্ড ছিল, মানে ও খুব বড় আর কি। আমি তো আপনাকে আগেই বলেছি আমি মানে ওদের মধ্যে সবার চেয়ে ছোট ছিলাম। জি। তো ওরা আমাকে মারলো। তোর এক পর্যায়ে মার খেয়ে ওদের সাথে আলু চুরি করলাম। প্রায় 5-7 কেজির মতো চুরি করে নিয়ে আসছি। আসার পরে ওরা কি করছে, এর পরের দিন বিকালবেলা বাজারে এনে আলুটা বিক্রি করছে। ওকে। করার পর ওই যে আলুর মালিক, সে কিভাবে বুঝতে পারছে বা কিভাবে জানছে সেটা বলতে পারবো না। তো সে আমাদের বাসায় আসছে। আসার পরে আমার আম্মার কাছে বিচার দিছে যে তোমার ছেলে আলু চুরি করছে। আরো অনেক ছেলে পেলে ছিল, তাদেরকে নিয়ে আলু চুরি করছে। পরে আম্মা আমাকে খুব মারধর করে। পরে মারধর করার পরে আমি এরপর থেকে ওদের সাথে আর মিশতে চাই না। তারপর ওরা আমাকে জোর করে, ওরা আমাকে বলে এখানে চলো, ওখানে চলো, ঘুরতে যাই। আমি যেতে চাই, আমি না যেতে চাইলে ওরা আমাকে মারতো। আচ্ছা। তো আমি যাইতাম ওদের সাথে। তো একবার যে আমি তো ছোট ছিলাম, আগেই বলেছি। ওরা আমার বয়সের চেয়ে আরো মানে 2 বছর করে, মানে অনেক বড় ছিল, 2 বছরের বড় ছিল ওরা। তো বড় ওরা মানে সবাই প্রেম করতো। আমি তখন বুঝতাম না আর কি এগুলো, আমি বুঝতাম না। তো 2টা ছেলে প্রেম করতো। একটা মেয়ের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির খুব কাছেই, আর মানে 2টা মেয়ের বাড়ি আমাদের বাড়ির কাছে, মানে কাছেই, আর ওদের বাড়ি হচ্ছে অনেক দূরে। ওকে। মানে আমাদের গ্রামে হলো মেয়ের বাড়িটা, আর ছেলের বাড়ি হলো অন্য গ্রামে, আর মেয়ের বাড়ি আমাদের গ্রামে। তো ও আমাকে একদিন বললো, ছেলেটার নাম আমি বলি, ছেলেটার নাম হচ্ছে জাকির। আমাদের
আমি ওর সাথে আমার এখনো সম্পর্ক আছে, আমার মানে ও আমাকে খুব কেয়ার করে, ওকে। এখনো ওর সাথে আমার সম্পর্ক আছে। তো যাই হোক, ও আমাকে বললো যে তোদের এলাকায় আমি প্রেম করতেছি, তো তুই একটা কাজ কর, তুই এই মেয়েটার সাথে আমার রাত্রের বেলা আমি আসলে তুই এই মেয়েটার সাথে আমার একটু কথা বলাই দিবি। আমি বললাম ঠিক আছে, ওকে। তো পরে ওরা রাত্রে ওই ওই যে মেয়েটা আর আমার ফ্রেন্ডটা জি। দুইজনে আসলো। আসার পর একটা জঙ্গলের মধ্যে, মানে বাড়ির পিছনে মানে একটা ঝোপঝাড় ছিল আর কি। তো ওখানে আসলো, আসার পরে ওরা অনেকক্ষণ ওখানে দাঁড়ায় কথা বললো, আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। তো ভাইয়া আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, ওরা ওখানে কথা বলতেছে। তো কথা বলার পর আমি দেখতেছি ওরা বের হচ্ছে না ওখান থেকে। তো আমি ডাকতেছি, আমি জাকির করে ডাকতেছি, তো ওরা আসতেছে না। পরে আমি চিন্তা করলাম আমি কি যাব, তারপরে গেলাম আমি। পরে দেখতেছি ওরা দুজনে মিল্লা মানে খারাপ কাজ করতেছে আর কি। তো পরে আমি এটা দেখে চলে আসছি। আসার পরে ওরা আমাকে বলতেছে যে তুই যা দেখছো এগুলো কারো কাছে বলবি না। আচ্ছা। আমি বললাম ঠিক আছে, বলবো না। পরে এরকম ও আমাকে প্রতিদিন বলতো যে তুই আমাকে আমি যাবো, তুই আমাকে একটু পাহারা দিবি, তুই ওকে ডাক দিবি। আমি আসলে বিরক্ত হয়ে যেতাম ওদের প্রতি, আমার এগুলো ভালো লাগতো মানে না। মোটামুটি বেশ কয়েকদিনের সুযোগ দিয়েছেন। হ্যাঁ, ওকে। তো ও আমাকে এরকম বলতো, প্রত্যেকদিন আমাকে বলতো তুই আমি আসবো, তুই আমাকে সময় দিবি। তো আমার পক্ষে আসলে মানে এটা পসিবল ছিল না। মানে আমার বাসা থেকে প্রেশার আসতো এবং আম্মু মারধর করতো। এগুলা কোথায় গেলে সন্ধ্যার পরে বের হলে আম্মু মারধর করতো, মানে ওর জন্য আমি পারতাম না। তো যাই হোক, তারপর আমি বললাম যে দোস্ত আমি আর পারবো না, এটা আমার পক্ষে আর সম্ভব না। পরে ও আর মানে ওই দিনকে আসলো না। আসার পরে স্কুলে যেদিনকে মানে পরের দিন স্কুলে গেলাম, ও আমাকে স্কুলের মতো অনেক মারলো, বলতেছে তুই আমার কথা শুনিস না, তুই আমার বন্ধু। পরে ও আমাকে বলতেছে মারার পরে বলতেছে কি আমাদের এলাকায় একটা মেয়ে আছে, তুই এই মেয়ের সাথে প্রেম কর। মেয়েটার নাম ছিল আইরিন। পরে আমি বললাম যে না, আমি এগুলো বুঝি না, কয় শালা, মানে ও আমাকে খুব গালাগালি করলো, মানে অনেক গালাগালি করার পর কয় তুই করেই দেখ। পরে আমি বললাম এটা কিভাবে করে। পরে বলতেছে তুই শুধু হ্যাঁ বল, আমি বাকি ব্যবস্থা আমি করতেছি। পরে আমি বললাম ঠিক আছে মানে তুই। প্রেম বলতে আপনার কাছে যেটা মানে বোঝাচ্ছে আসলে আলটিমেটলি এই ধরনের অনৈতিক সম্পর্ক, তাই কি? নাকি প্রেম বলতে আসলে যে একটা পবিত্র সম্পর্কের জায়গাটা থেকে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি আমার ভিতরে এরকম প্রেম ভালোবাসা আমি তো বুঝি না ওগুলা। তারপর আপনার সঙ্গে এটা করতে বলছে, আমি এগুলো বুঝি না আর কি। ঠিক আছে। তো তারপরে সঙ্গ দোষটা অনেক বড় একটা ফ্যাক্ট, কারণ একটা কথাই আছে যে সঙ্গ দোষে নাকি অনেক বড় জীবনটাই নাকি নষ্ট হয়ে যায়। তো একটা জিনিস বলবো যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো আসলে কার সঙ্গে ছেলে মেয়ে মিশছে এবং সে কি করে সেই ব্যাকগ্রাউন্ডে জানাটা বাবা মায়ের জন্য অনেক বেশি জরুরি। আপনার বাবা মা কি সব বিষয়ে খোঁজ খবর রাখতো যে আপনি কার সঙ্গে মিশতেছেন বা আপনার বাসায় কে আসতেছে, কার সঙ্গে টাইম স্পেন্ড করতেছেন, এরকম খোঁজ খবর রাখতো? না, এরকম আমি মানে বাসায় ফিরতাম যদি লেট হতো তাহলে আম্মু বকাঝকা করতো। বাসায় অনেক প্রেশার আসতো, আমার মোটামুটি প্রেশার আসতো। আমি এবার মানে যখন দূরে যেতাম, যখন যাইতাম তখন বলে যাইতাম, মানে মিথ্যা কথা বলতাম আর কি, যে আমি এখানে যাচ্ছি, মানে অতটা খোঁজ খবর নিয়ে দেখতো না আসলে। ওকে, ঠিক আছে। তো কি হলো তারপর? তো তারপরে ও আমাকে বললো যে ঠিক আছে, তোর কিছু করতে হবে না, তুই শুধু হ্যাঁ বল, তুই আসলে প্রেম করবি কিনা। আমি বললাম ঠিক আছে। আসলে কি ভাই, আমার আসলে ওরকম মানে আমি এগুলো বুঝতাম না যে প্রেম ভালোবাসা আমার মতো ওরকম একটা কিছু কাজই করতাম। ক্লাস 4 এ পড়েন আপনি, খুব স্বাভাবিকভাবে বোঝা উচিত না। তারপরে আমি তখন হাফ প্যান্ট পরতাম। তো তখন ও আমাকে বলছে যে ঠিক আছে তুই শুধু হ্যাঁ বল। আমি হ্যাঁ বললে দিলাম। পরে ওই মেয়েটার নাম ছিল আইরিন। ও মেয়েটাকে বলছে যে আইরিন, আমার এই যে বন্ধু, আমার বন্ধু রুবেল তোকে পছন্দ করে। পরে আমি তখন আরো মোটা ছিলাম, আরো সুন্দর ছিলাম অবশ্য। তো মেয়েটা বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে প্রেম করতে চাই। ওই মেয়েটা বললো আমি ওর সাথে প্রেম করতে চাই। পরে বলতেছে, পরে আমার ওই ফ্রেন্ডটা বলতেছে ঠিক আছে রুবেল, তোর সাথে ওই মেয়ে প্রেম করতে চায়। আমি বললাম তো ঠিক আছে। তো আমরা স্কুলে যখন আমি স্কুল থেকে অনেক মানে বাসার থেকে অনেক আগে আসতাম, মানে আইসোর সাথে কথা বলতাম। এই যে 1 দিন 2 দিন 3 দিন কথা বলতে বলতে আমার কেমন একটা ভালো লাগা, মানে একটা ভালো লাগা শুরু হয়ে গেল যে হ্যাঁ ওর সাথে আমার কথা বলতে হবে, মানুষের সাথে একটু ঘুরতে হবে। তখন আগে তো মানে কি ভাই, তখন তো ছোট ছিলাম তখন। এখন তো যেমন স্কুল ড্রেস ছিল, মানে এখন তো স্কুল ড্রেস, জুতা ম্যাচিং ছাড়া স্কুলে আসা যায় না। তখন তো আমরা জুতা ছাড়া স্কুলে আসতাম, জুতা হাফ প্যান্ট, মানে যখন যা পাইতাম তখন সেভাবেই চলে আসতাম। জি। তো তখন আমি
চিন্তা করলাম মানে আমার সিনিয়র, আমি আগেও বলছি আমার সিনিয়র যেই মানে ফ্রেন্ড ছিল ওরা মানে দুইটা মেয়ের সাথে প্রেম করে, ওদেরকে দেখতাম যে ওরা খুব মানে ভালো ভালো আপনার জামা কাপড় পরে জুতা পরে স্কুলে আসে। আমি তখন মানে নর্মাল ভাবেই যেতাম স্কুলে। জি। তখন আমি চিন্তা করলাম যে মানে কিভাবে আসলো, মানে বিয়ার মধ্যে মানে আমার মাথায় কাজ করতেছে না। আমি বলতেছি যে ওরা ভালো ভালো জামা কাপড় পরে আসে, আমি তাহলে যাব ভালো ভালো জামা কাপড় পরে। আমি আম্মুকে বললাম, আম্মু আমার আসলে আমার একটা প্যান্ট দরকার, ফুল প্যান্ট দরকার। তখন তো ভাই রাবারের প্যান্ট ছিল। জি। তখন আম্মু একটা ওই রাবারের একটা প্যান্ট আমাকে মানে বানায় দিল কয়েকদিন পরে, আর পন্স পরে আসতাম স্কুলে। আমার বাবা তখন গ্রামে ছিল, হ্যাঁ গ্রামেই ছিল। তো এরকম ভাবে ওর সাথে আমার মানে সম্পর্ক চলতেছে। আমার একদিন দেখা না হলে ভালো লাগে না, মানে মানে কিরকম একটা ভালো লাগা মানে কাজ করা মানে একটা ভালো লাগা শুরু হয়ে গেল ওর মধ্যে, আমার মধ্যে। পরে ও আমাকে একদিন রাত্রে ও আমাকে একদিন স্কুল মানে ছুটির পরে আমাকে বলতেছে কি, রুবেল তুমি একটু আমাদের বাড়িতে আসবা, সন্ধ্যার পরে একটু আসবা। আমি বললাম কেন? সন্ধ্যার পরে আমি বাসা থেকে বের হইতে পারবো না। এরপরে কে বলছে এটা? ওই মেয়েটা বলতেছে, আইরিন বলতেছে। পরে আমি বললাম যে না, আমি বের হইতে পারবো না। পরে আমি আর ওই দিনকে সন্ধ্যার পরে যাই না। পরের দিন সকালে যখন স্কুলে আসলাম, মেয়েটা আমার সাথে কথা বলতেছে না। পরে আমি জিজ্ঞাসা করলাম, আইরিন আমার সাথে কথা বলছো না কেন? পরে বলতেছে, তোমাকে কালকে আমি যেতে বলছিলাম, তুমি যাও না, আমার সাথে দেখা করো নাই, আমি তোমার সাথে কোনো কথা নেই আমার। পরে আমি বললাম ঠিক আছে, ওকে ভাই, আমার ভুলে মানে আমি তো মানে মানুষের ওরা যা করতেছে এগুলো দেখে দেখে শিখছি আর কি, এগুলো মানে এই ধরনের কথাই বলতেছি আর কি। তো পরে আমি ওই মেয়ের কাছে বলছি যে ঠিক আছে ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে, তো ঠিক আছে তুমি যেটা বলবো এখন থেকে আমার ওই ভুলটা আর হবে না। পরে আমি 5-এ উঠলাম, ওঠার পরে ওই মেয়েটা অন্য স্কুলে চলে গেল। পরে ওর সাথে আমার তেমন একটা সম্পর্ক আর মানে রইল না। এরপরে 5-এ পড়তেছি একদিন আমাদের স্কুলে মানে স্পোর্টস হয় আর কি। 21শে ফেব্রুয়ারিতে যে স্পোর্টস গুলা হয় ওটা হইতেছে আমাদের স্কুল থেকে আরো মনে করেন 5-7 কিলোমিটার দূরে আর কি হবে। তো পরে আমাদের ওই স্পোর্টসের সময় আমি আবার খুব ভালো গান গাইতাম। তো আমি আবার আমার গানে ছিল, আমার গানের নাম ছিল এবং আমার মোড়কের লড়াই তো বোঝেন অবশ্য মনে হয়, মোড়কের লড়াই, হাডুডু আর দীর্ঘ লাভ আর জারি গান, মানে প্রত্যেকটা কম্পিটিশনে আমার অবশ্য একটা করে নাম ছিল। আমি খুব ভালো ছিলাম স্টুডেন্ট মানে হিসাবে, মানে মোটামুটি ভালো ছিলাম আর কি। তো এরপরে স্পোর্টসের সময় আপনার স্পোর্টসের সময় আমার ওই নামগুলা নেওয়া হলো। ওই যে আমি আপনাকে বললাম না আগে কিবরিয়া ভাই, যে আমার যেমন খেলাধুলা যেমন গান, মানে প্রত্যেকটার মধ্যে একটা নাম ছিল। তো আমি মনে করেন ফার্স্ট টাইম গান শুরু হলো, সাংস্কৃতিক মানে অনুষ্ঠান, মানে প্রথম শুরু হলো, গান শুরু হলো। পরে আমি গান গাইলাম, গান আমি সেকেন্ড প্রাইজ পাইলাম। তো পাওয়ার পরে ওই মেয়েটা যাওয়ার পর, আইরিন মেয়েটা যাওয়ার পরে অন্য একটা মেয়ের সাথে আমার মানে শুধু কথা হইতো আর কি, শুধু কথা হইতো, মানে ভালোবাসা মানে মানে এগুলা কোনো কথা ওর মধ্যে আমাদের হইতো না। তো ওর বাড়ি আমার বাড়ি খুব কাছেই ছিল। তো এরপরে ওই মেয়েটা আমাকে স্পোর্টসের দিন বললো, রুবেল তুমি একটু আমার সাথে কথা বলবা, মানে তুমি একটু আমার সাথে যাবা, তোমার সাথে কথা আছে। আমি বললাম কি কথা? আমার তো এখন আছে, গান আছে, তাহলে তুমি গানের পরেই যাবা। পরে আমি চিন্তা করলাম গান শেষ। পরে ওই মেয়েটা ভাই, গানটা এমন সময় হয়েছে মানে যখন সন্ধ্যাটা যখন ঘনিয়ে আসবে, মানে যখন সূর্যটা যখন ডুবে যাবে, তখন মানে ওই সময়টা আর কি। তো তারপরে ওই মেয়েটার সাথে আমি গেলাম, যাওয়ার পর ওই মেয়েটা আমাকে মানে পাশে আবার নদী ছিল, মানে নদীর সাইডে হলো আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। তো তারপর ওই মেয়েটা নদীর পাশে আমাকে নিয়ে গেল, আমিও গেলাম। যাওয়ার পরে মেয়েটা আমাকে বলতেছে, রুবেল আমি তোমাকে ভালোবাসি। তো ভাইয়া ভালোবাসার কথা বললো আপনাকে? হ্যাঁ, এটা তো আইরিন ছিল না। না এটা অন্য একটা মেয়ে ছিল। তো এরপরে ও আমাকে নিয়ে গেল, পরে বললো যে আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম দেখো আমার এগুলো ভালো লাগে না, এগুলা আমি একদম এগুলাতে মানে আমি একমত মানে হতে পারলাম না, আমি এগুলো করতে পারবো না। পরে ও রাগ করে চলে গেল, আমিও চলে আসলাম। স্পোর্টসের অনুষ্ঠান এই পর্যায়ে শেষ হয়ে গেল প্রায়। পরে বাড়িতে চলে আসলাম, আসার পরে আমি মানে বললাম না আপনার মানে
পাঁচটা ইয়া করছিলাম, যেমন গান, জারি গান, মানে গান, এরপর হলো মোরকের লড়াই, এরপরে জারি গান। ঠিক আছে, পাঁচটা স্পোর্টস আপনি নাম দিয়েছিলেন, হ্যাঁ, কি হয়েছে? পাঁচটাতে 5টা প্রাইজ পাইলাম। পাঁচটাতে এই prize, প্রাইজ okay. নিয়ে বাড়িতে চলে আসলাম। আম্মু তো অনেক খুশি। পরে আসার পরে বাড়িতে আসলাম, আসার পরে আমার এর মধ্যে কিভাবে একটু কথা বলি, আমি আসলে আমার আব্বা আবার মানে সুন্দরবনে মাছের ব্যবসা করতেন। হুম, সুন্দরবনে, এই যে নাম শুনছেন কিনা জানি না, আসার চর একটা বলে জায়গা আছে, আচ্ছা। মানে সুন্দরবনের খুব কাছে। তো তখন আমার আব্বা ওখানে আবার ব্যবসা করতেন। মানে নৌকা ছিল 5টা আর বোট ছিল একটা। হুম, আমাদের প্রায় কর্মচারী ছিল প্রায় 15 জনের মতো মানে কর্মচারী ছিল। তো আমি এগুলা সব আমি পরে মানে আব্বুর ওখানে যাইতাম মাঝে মাঝে। হুম, মানে শীতের 6 মাস মানে শুরু হইতো ব্যবসাটা আর কি। জি। মানে গরমের দিনে এই ব্যবসাটা ছিল না, মানে শীতের মধ্যে ছিল ব্যবসাটা। তো আমি ওখানে যাইতাম, বড় বড় মাছের ডাল, ওখান থেকে আব্বু ওই মাছ বিক্রি করতো। আমি টাকা পয়সা আব্বুর ওখান থেকে চুরি করতাম, আব্বুর কাছে চাইতাম, যা চাইতাম তাই দিত। হুম, পরে রাসেল ভাই চিরটটা চলে আসলো। জি, হ্যাঁ, চিরটটা যখন চলে আসলো তখন আমি গ্রামের বাড়িতে। তো আমার আব্বু তখন মানে সমুদ্রের মধ্যে আর কি, তখন মানে সিঙ্গেল চলতেছে যে মানে আপনার বন্যা হবে আর কি, বিপদ সংকেত। হ্যাঁ, বিপদ সংকেত। তো তারপরে আব্বু মানে উপরে আসতে আসতে আপনার মানে ঝড় শুরু হয়ে গেল। পরে আমার আব্বু ওই যে বড় গাছ আছে, ওই গাছের মধ্যে এক রাত একদিন ছিল আর কি, গাছের মধ্যে মানে পানি দিয়ে সবকিছু নিয়ে গেছে। আর আমার আব্বু ওই গাছের মধ্যে এক রাত একদিন ধরে ছিল আর কি। হুম, আমি আপনাকে বুঝাতে পারলাম আমি কি? বুঝতে পেরেছি, গাছে ঝুলেছিল হ্যাঁ। একদিন। হ্যাঁ, তো তারপরে আমার আব্বুকে পাশের অনেক লোকজন আপনার গাছের থেকে নামানোর পর আব্বু আপনার সেন্সলেস অবস্থায় ছিল। থাকার পরে আব্বুকে হাসপাতালে নেওয়া হয়, আব্বু মোটামুটি সুস্থ হয়। এরপরে আমাদের ওখান থেকে প্রায় 5-7 লাখ টাকা লস হয়ে যায়। মানে ওখানে মাত্র এই আপনার 3 জন লোক ফিরে আসছিল, আর লোক সব মারা গেছে। আর মানে আমাদের যা কিছু ছিল ওখানে কিছুই মানে অবশিষ্ট ছিল না। মানে সবই শেষ হয়ে গেছে। এরপর আমরা চিন্তা করলাম, মানুষের দেনা মানে বহুত টাকা দেনার মধ্যে পড়ে গেলাম। এরপরে আব্বু আম্মু চিন্তা করলো যে আমরা ঢাকাতে আসি। আচ্ছা। ঢাকাতে যাই, মানুষের তখন আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? তখন ভাই আমি লেখাপড়া গ্যাপ আমার মধ্যে। কোন ক্লাসে পড়া অবস্থায় ছেড়ে দিয়েছেন? 5 থাকা অবস্থায়? হ্যাঁ, ওকে, গ্যাপ তখন গ্যাপ লেখাপড়া। আচ্ছা, ওকে। লেখাপড়া গ্যাপ। এরপরে আব্বু আম্মু চিন্তা করলেন ঢাকাতে যাই, ঢাকা গিয়া আমরা কাজ কাম করে মানুষের টাকা পয়সা কিছু শোধ করে দিব। আচ্ছা। পরে আমি কি করলাম, আমাকে একটা আইসক্রিমের ফ্যাক্টরির মধ্যে ঢুকাই দিল। ওকে, ঢাকায় আসার পরে? হ্যাঁ, ঢাকায় আসার পরে। কোথায় আসলেন ঢাকায়? ঢাকা বাসাবো না মাদার টাকা আর কি, বাসাবো থেকে একটু মানে একটু সামনে। ওকে। তো পরে কালীবাড়ি নামে একটা জায়গায় আমাকে ঢুকাই দিল একটা আইসক্রিমের ফ্যাক্টরিতে। আমি আইসক্রিম বিক্রি করতাম। তো আইসক্রিম বিক্রি করতে করতে পরে আমি একটা আইসক্রিম 1.5 টাকা 1 টাকা বিক্রি করতাম। তো বিক্রি করার পরে প্রত্যেক দিন প্রায় 100 টাকা 50 টাকা এরকম লাভ হইতো। তো লাভ হইতো এরকম প্রায় 1 সপ্তাহ 5-7 দিন এরকম বিক্রি করতে ভালোই চলতেছি। 50 টাকা 100 টাকা মার হাতে নিয়ে দিচ্ছি, মা খুব খুশি হচ্ছে। তো দেওয়ার পরে আমি বললাম যে মা, আমি আর আইসক্রিমটা বিক্রি করবো না। পরে মা বললো তাহলে কি করবি? আমি বললাম মা, আমি গার্মেন্টসে চাকরি করবো। ওকে। পরে আমি ছোট ছিলাম তখন, মানে খুবই ছোট আমি তখন। আমার মা বলতেছে তোকে তো গার্মেন্টসে ঢোকানো যাবে না, কেউ তোকে নিবে না। পরে আমি মানে 2 থেকে 3 দিন আমাদের ওখানে নন্দীপাড়া একটা গার্মেন্টস আছে, সিসিলি গার্মেন্টস। তো সিসিলি গার্মেন্টসের ওখানে গেটে গিয়া 2 থেকে 3 দিন দাঁড়াইছিলাম। তো দাঁড়ানোর পরে আমাকে একটা মেয়ে বলে, এই ছেলে তুমি এখানে কি করো? আমি বললাম আমি এখানে কাজ করতে আসছি। পরে বল তুমি তো খুব ছোট, তুমি কাজ করতে পারবা না। পরে আমি এরকম 2 থেকে 3 দিন ওই মেয়েটার সাথে আমার দেখা হয়। মানে মেয়েটা আমার মেয়ে না, মানে বড় বোনের মতো আর কি। ওকে। তো পরে ওই মেয়েটা বলছে তুমি চাকরি করতে চাও? আমি বললাম হ্যাঁ, আমি চাকরি করতে চাই। পরে ওই মেয়েটা উপরে যাওয়ার পরে লাইন চিপ একটা লোক আছে, ওই লাইন চিপকে নিচে পাঠালো। পরে আপনার ওই লোকটা নিচে আসলো, আসার পরে বলতেছে কি তুমি কি চাকরি করতে চাই? আমি বললাম হ্যাঁ, আমি চাকরি করতে চাই। পরে বললো তুমি কাজ করতে পারবো? আমি বললাম হ্যাঁ, কাজ করতে পারবো। পরে আমাকে নেওয়ার পরে ওই যে আপনার যেই মেয়েটা জিজ্ঞাসা করছিল যে এই ছেলে তুমি কি চাও এখানে, ওই মেয়েটার সামনে আমাকে সুতা, ওই যে প্যান্ট বানাইতো শার্ট বানাইতো, ওগুলো সুতা কাটতে দিল। পরে এরকম চাকরি করতেছি। তখন কিবরা ভাই বেতন ছিল 1200 টাকা। মানে 1 মাস মানে চাকরি করলে 1200 টাকা বেতন আর কি। তো
এরকম চাকরি করতেছি প্রায় 2 মাসের মতো করলাম। তো করার পর আমার এদিকে কিছু ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে গেল। তো ফ্রেন্ড সার্কেল তৈরি হইতেছে, আর আমি চাকরি বাকরি করতেছি, টাকা পয়সাও দিচ্ছি মোটামুটি মানে যাই পারতেছি। পরে দেওয়ার পরে একদিন হঠাৎ করে আমাকে মানে আমার ওই যে আমার লাইনের সুপারভাইজার যে সুপারভাইজার, সে একটা সিজার দিল, মানে কেচি দিল একটা। কেচিটা বলতেছে কি, কেচিটা তুমি রাখো রুবেল। পরে আমি কেচিটা টেবিলের উপরে রাখলাম। তো রাখার পরে আমি এবার ওই কেচিটা রেখে বাথরুমে চলে গেছি। পরে বাথরুমে যাওয়ার পরে ওই কেচিটা অন্য লাইনের সুপারভাইজার আবার কেচিটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি পোশাক করে আসার পরে ওই সুপারভাইজার বলতেছে, আমার কেচিটা কোথায়? গার্মেন্টসে ভাই আপনার কেচিরে আপনার সিজার বলে আর কি। তো পরে আমি বললাম, ভাই আমার আপনার সিজারটা তো এখানেই ছিলাম, তো বাথরুমে গেছিলাম। পরে আমি এই কথা বলার পরে ওই সুপারভাইজার আমাকে একটা চটকনা দেয়। তো ভাই মানে একটা না 2টা চটকনাই দেয়। আমার খুব ভাই কষ্ট লাগে এবং আমি খুব কান্না করি। পরে আমি বললাম যে না, আমি আর চাকরি করব না। পরে কি করলাম, আমি নিচে নাইমা আইসা পরে আমি আমার ওদিক কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, ওদেরকে ডাইকা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সুপারভাইজার যখন লাঞ্চের সময় যখন নামার পরে আমরা কি করছি, ওই যে আপনার সাইডে আবার ওই যে বড় আপনার বিল্ডিং বানাইতেছে, ওই বিল্ডিং থেকে 2-3 জনের 3-4টা রড নিয়ে আসছি। তো ওই সুপারভাইজার যখন উপরে থেকে নামার পরে যখন যাচ্ছে, উনি তো আর বুঝতে পারে না যে আমি ওনাকে মারবো। তো পরে উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, আমি গিয়ে এই গিরার মধ্যে বাইরে শুরু করছি। পরে আমি যখন বাড়ি শুরু করছি, আমার লগে আরো যেই পোলাপান ছিল সবাই মনে করে আন্তাপাট্টা মানে মাইরা মুইরা পুরা মানে মাথা ফাটাই লাইছি। হ্যাঁ, পরে হ্যাঁ মাইরা থুয়ে আমরা গেলাম গা বাসার দিকে গেছি। পরে যাওয়ার পর তো আমার খুঁজতেছে পাইতেছে না। আমি গার্মেন্টস একটা ছাড়া দিলাম ভাই মাইরা ভয়ে। ওখানে আমার 1 মাসের আমার 1 মাসের বেতনের টাকা রয়ে গেছে। এই মাঠটা সম্পর্কে একটু জানতে, ওনাকে কি একবারে মেরে ফেলেছিলেন নাকি জাস্ট আঘাত করা? না, উনি মানে এখন পর্যন্ত আধা মরা উনি, মানে উনি কোনো কাজ করে খেতে পারে না, সেটা আমি মানে এখন পর্যন্ত আমার খবর আছে না। আরেকবার রিপিট করতে চাই, লোকটার অপরাধ কি ছিল? লোকটার অপরাধ আমার কাছে একটা দিছিল সিজার, মানে কেচি দিছিল। পরে বলতেছে আপনি এই কেচিটা তোমার কাছে রাখো। পরে আমি কেচিটা রাখে আমি বাথরুমে গেছি, মানে ওয়াশরুমে গেছি। আমি গেলাম আর আইলাম, এর মধ্যে কেচিটা নাই। পরে উনি আমার কাছে বলতেছে যে এই কেচিটা কোথায়? আমি বললাম যে ভাই কেচিটা তো এখানেই ছিল, আমি তো বাথরুমে গেছিলাম। পরে উনি আমাকে মানে বকাও দিল, আমাকে মারধরও করলো, মানে 2টা থাপড় দিল। দেওয়ার পর আমি কান্না করতে করতে নিচে আসলাম। তো নিচে এসে আমার যারা ফ্রেন্ড সার্কেল তাদেরকে ফোন দিলাম। বলতো এটাই ওনার অপরাধ ছিল তো? হ্যাঁ ওকে ফাইন। তারপর কি হলো? তারপর লোকটা তো ওখানে পড়েই রইলো। আচ্ছা। তো পরে আমরা চলে গেলাম, এই গার্মেন্টস চাকরি ছেড়ে দিলাম। আমি আমার মাকে বললাম যে মা, তুমি আমাকে 1000-20 টাকা দাও, আমি একটা ব্যবসা করি। আচ্ছা। পরে বললো যে কি ব্যবসা করবা? ও না সরি ভাই। পরে আমি আমাদের বাসার কাছে একটা মুরগির দোকান ছিল, তো ওই লোকটার নাম ছিল পলাশ, ওনার বাড়ি গোপালগঞ্জে। তো আমার নন্দীপাড়ায় একটা বন্ধু থাকতো, ও আবার এই মুরগির দোকানে চাকরি করতো। পরে আমি বললাম কি যে ওর নাম ছিল হলো আনোয়ার নাম ছিল। আমি বললাম আনোয়ার, তোর দোকানের যেই মালিক, ওই মালিকটা দেখিস তো একটা লোক লাগবো কিনা, আমি তাহলে ওর দোকানে কাজ করবো। বললো ঠিক আছে, তাহলে আমি মালিকের সাথে কথা বলে দেখি। পরে কি করলো, ওই আমারে গিয়া মালিকের কাছে জিজ্ঞাসা করার পরে বলতেছে যে হ্যাঁ লোক লাগবো, তাহলে ওরা রেখা দিস। পরে আমি ওই মুরগির কাজ করা শুরু করলাম। যেমন কাজ ছিল কি, যেমন মুরগি বিক্রি করা এবং মুরগি ছুইলা দেওয়া এবং কয়টা মুরগি গেলো লেখা, মানে এরকম কাজ ছিল আর কি। পরে আমি চিন্তা করলাম যে না, আমি ওনার সাথে ব্যবসা করবো, আমি এরকম দোকানদারি করবো। হ্যাঁ, আমি ওনার সাথে পার্টনারে ব্যবসা করব। পরে উনি আমাকে বললো, আমি ওনাকে বললাম যে ওনাকে আমি আবার কাকা ডাকতাম, ওনার বাড়ি গোপালগঞ্জে। পরে আমি বললাম কাকা, আপনি এই ব্যবসাটা কত টাকা দিয়ে শুরু করছেন? উনি আবার ওনার মানে উনি 3টা বিয়ে করছে। উনি এখন মানে যেখানে ওই মুরগি ব্যবসাটা করতেছে, আমাদের আপনার নন্দীপাড়াতে একটা মহিলা বিয়ে করছে। ওই মহিলা একবারে মানে দেখতে খুব মানে একেবারেই ভালো না, মানে ওই মহিলাটাকে বিয়ে করছে। করার পর ওই মহিলা ওই দোকানটা দিয়ে দিছে ওনাকে। পরে আমি বললাম যে কাকা, আপনি এই দোকানটা আপনার কত টাকা দিয়ে চালান নিয়ে নিছেন? পরে বলছি কেন, তুই এবার এই কথা জিজ্ঞাসা করতেছিস কেন? পরে আমি বললাম কাকা, আমি আপনার সাথে পার্টনারে ব্যবসা করতে চাই। বললো যে কি ব্যবসা, তুই কি করবি?
আমি বললাম তাইলে আমি আপনার 20,000 টাকা দিই, আপনি 20,000 টাকার বাচ্চা আনেন, এই মুরগির বাচ্চা আনার পরে আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। বললো ঠিক আছে তাহলে তুই 20,000 টাকা ল। পরে আমি আমার মার কাছ থেকে 20,000 টাকা নিলাম, মা লোন করে এনে দিল। দেওয়ার পরে আমি কি করলাম, আমি ওনার সাথে গিয়ে ওই মুরগির বাচ্চা আনলাম। আনার পরে আমাদের এলাকার বাইরে ওই মুরগিটা খামার করলাম। খামার করার পরে ওই মুরগিগুলা বড় করতেছি আর বিক্রি করতেছি। ভাই কিছুদিন পরে বার্ড ফ্লু তো ভাই ওই যে মানে মুরগির মাংস খাওয়া যাবে না। পরে ভাই একটা খুব ঝামেলার মধ্যে পড়ে গেলাম। উনি আমার অজান্তে মানুষের কাছ থেকে 10,000 20,000 টাকা এরকম টাকা পয়সা নিয়ে মানে লোন করতো উনি, এগুলো আমি আর জানতাম না। পরে এক পর্যায়ে আমি 20,000 টাকা দিছি। দেওয়ার পরে আমি এক চালানে বিক্রি করছি প্রায় 1,20,000 টাকার মতো, 20,000 টাকা দিয়ে ভাই। এবার উনি আমার কাছ থেকে খালি টাকা নিত, বলতে চায় তোমার এই জায়গায় টাকা লাগবে, এই জায়গায় খাঁচা আনতে হবে, লাইট আনতে হবে, খালি টাকা নিত উনি আমার কাছ থেকে। তো নেওয়ার এক পর্যায়ে আমি বললাম যে কাকা আপনি আমার কাছ থেকে যেই টাকাগুলো নেন এগুলো তো আমি তো হিসাব রাখি, এগুলো কি করবেন আপনি? পরে বলতেছে তুই টাকাটা দে, আমি তোরে দেবো, তো আমরা তো পার্টনারেই ব্যবসা করি। পরে এক পর্যায়ে উনি প্রায় 6-7 মাস ব্যবসাটা করলাম। উনি হঠাৎ করে সকালবেলা বলতেছে কি তোর মার কাছ থেকে 20,000 টাকা নিয়ে আয়, আমি তোরে 2-1 দিন পরেই দিতেছি। আমি বললাম কাকা আমার মার কাছে তখন টাকা পয়সা নাই। পরে বলতেছি তুই নিয়ে আয়, ব্যবস্থা করে আমি তোরে দিতেছি, সমস্যা নাই। পরে আমি বললাম যে কাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমার কাছে যা ছিল আপনার তো লইয়াই গেলেন, আমি 20,000 টাকা আপনার আগে দিলাম, এরপরে লাভ করলাম 1,20,000 টাকার মতো, সেই টাকাগুলো আপনি নিলেন। পরে আমি আর টাকা পয়সা দিলাম না। উনি করলো কি, সকালবেলা উনি এই দোকানপাট ফালায় থুয়া সব লইয়া ভাগলো, মানে টাকা পয়সা সব কিছু নিয়ে ভাগছে। উনি তো 2-3 দিন ধরে উধাও, কোনো খবর নাই ওনার। যাক, তারপরে এখন অনেক দিন ধরে অপেক্ষা করতেছি, উনি আসতেছে না। পরে বাড়িওয়ালা বলতেছে এই বেটা ঘর বাড়ি আপনার তোমার দোকান ভাড়া খবর নাই, মুরগি আনতে পারতেছি না, বিভিন্ন ভাই। এরপরে কি করলাম, আমিও দোকানটা ছেড়ে দিলাম, আমার আরও লস হয়ে গেল। পরে আমি চিন্তা করলাম যে না, আর কোনো কাজ কামার করবো না। পরে আমার মা বললো তুই এক কাজ কর, তুই টাইলসের কাজটা শুরু কর। পরে ভাই আমার তখন মানে বয়সটা কেমন হইয়া উঠছে, তখন আমার চেহারাটা মোটামুটি সুন্দর ছিল। তো তারপরে আমি বললাম যে ঠিক আছে মা, আমি টাইলসের কাজই করব। পরে এক লোকের সাথে মানে তার বাড়ি হলো ভোলা, আমার বাড়ি বরিশালে। তারপরে আমি টাইলসের কাজে আসলাম। আসার পর আমি হেল্পারি করতেছি। পরে আমার এক ওস্তাদের সাথে আমি কাজ করতেছি আমার বাসার কাছেই। পরে এক মহিলা বলতেছে কি যে আমি মানে 2-3 দিন কাজ করলাম, মহিলার হাজব্যান্ড আমার থাকে দক্ষিণ কোরিয়া, মানে মহিলা না খুব মেয়ে আর কি, বিয়ে হয়েছে 3 বছর, 3 বছর হয়েছে বিয়ে করছে, ছেলে সন্তান এখনো হয়নি। পরে আমি কাজ করতেছি, 2-3 দিন কাজ করলাম, আমার এক ওস্তাদের সাথে কাজ করার পরে মহিলা বলতেছে কি, মানে সন্ধ্যার পরে যখন আসতেছি তখন ওই মহিলা বলতেছে কি, এই ছেলে তুমি যাওয়ার পরে আমার একটু কথা শোনা যাও, মানে ওরা যাওয়ার পরে তুমি যাও না, তুমি একটু কথা শুনে যাও। পরে ওরা যাওয়ার পর আমি তো বুঝতে পারি নাই, তখন আমার আসলে মানে তখন আমি মোটামুটি বড়ই সব কিছু বুঝি আর কি। তো তারপরে কি করলাম, পরে ওরা যাওয়ার পর আমি এই মহিলার কাছে গেলাম। পরে মহিলা আমারে বাসায় নিয়ে বসাইলো। পরে বসানোর পরে হাত মুখ ধুইলাম, উনি বললো যে হাত মুখ ধো। পরে হাত মুখ ধুইলাম, ধোয়ার পরে বলতেছে কি, পরে উনি আমার খাটের উপরে শোয়ানোর পরে উনি আমার পাশে দিয়ে শুইলো। পরে কি ভাই উনি আমার সাথে খারাপ কাজ করলো আর কি। তারপরে আমি বললাম যে ম্যাডাম আপনি এগুলো কি করতেছেন? পরে বলছে এগুলো কিছু না, তুমি সমস্যা নাই, তোমাকে আমি টাকা পয়সা দেবো, তুমি আমার কাছে আইসো, সমস্যা নাই। তো তারপরে এটা করে কিভাবে ভাই চলে আসলাম। তো পরের দিন আবার ওই বাড়িতে কাজ করতে গেলাম, এরকম কীভাবে প্রতিদিন মহিলা আমাকে জ্বালায়। তো তারপরে কি করলাম, আমি বললাম যে না, আমি আমার ওস্তাদে বললাম যে আমি ওই বাড়িতে কাজে যাব না। পরে উনি বললো কেন? আমি বললাম না, আমি যাব না, ভালো লাগে না। যাক, পরে এরকম প্রায় 6 মাস হেল্পারি করলাম। পরে আমি মিস্ত্রি কাজ শুরু করলাম। আমার ওস্তাদ হলো কবির। পরে ওনার সাইডে আমি কাজ করা শুরু করি, কাজ করতে থাকি। পরে থাকার পরে হঠাৎ করে একদিন আমি যেই বাড়িতে থাকি এই বাড়িতে একটা ছেলে, ওর নাম আকাশ, ও এখন কাতার থাকে। পরে ওই ছেলের সাথে আমি ঘুরতেছি, আমাকে এক ছেলে ডাক দিচ্ছে এদিকে। পরে আমি গেলাম, যাওয়ার পর বলতেছে কি সমস্যা? আমি বলছি কি সমস্যা? বলতেছে যে আমি তো কি বলে ভাই, তখন সিগারেট খাই অবশ্য। তো তারপরে বলতেছে যে
তুই এরকমভাবে সিগারেট খাচ্ছিস, তুই সিনিয়র জুনিয়র মানিস। আমি বললাম তুমি তো আমার কিসের সিনিয়র, তুমি তো আমার লাম্বায় দেখা যায় ছোট হইবা, আর বয়সও তো আমার ছোট হইবা তুমি। পরে এই কথা কওয়ার পর আপনার ওর সাথে আরও 5-7টা পোলাপান ছিল, আমি একাই ছিলাম। পরে ওরা এক কথায় দুই কথা আমার সাথে খুব তর্ক করে। পরে এর মধ্যে আমার ওই বন্ধুরা, আকাশ বন্ধুটা যায়, যাওয়ার পরে আমরা দুইজনে ওদেরকে বেল দিয়ে খুব মারি, মায়েরা 7টার মাথা ফাটাই, দুজনে পিটাইয়া 7টার মাথা ফাটাইয়া পরে আমরা চলে আসি ওখান থেকে, আমাদের কিচ্ছু করতে পারে না। পরে চলে আসার পরে আপনার বাসার মধ্যে ঢোকার পরে ওই আকাশের মামা আইসা আমাদের সাথে চিল্লাচিল্লি করতেছে। পরে ওখানে প্রায় 3000 টাকার মতো জরিমানা দিলাম আমি মাথা ফাটানোর পরে। 3000 টাকা জরিমানা দিলাম, দেওয়ার পরে আমি বললাম যে না, ওদের সাথে আর চলবো না। পরে কাজ করার মধ্যে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক, না মানে মাঝখানে একটা কথা ভুলে গেছি আমি। ভাই মিস্ত্রি চান্স পাওয়ার পরে যখন নরসিংদীর লোকমান্যে যখন মারে, তা আমি নরসিংদীর লোকমানের যখন মারা যায় তখন আমি নরসিংদী ছিলাম, বিলেজদি নামে একটা জায়গা আছে, ওখানে আমি গেলাম। যাওয়ার পরে নরসিংদীর লোকমানের আপনার ভাতিজার সাথে আমার পরিচয় হইলো, লোকমানের ভাতিজার সাথে আমার পরিচয় হওয়ার পরে ওই লোকমানের ভাতিজার সাথে আমি চলতাম, মোটরসাইকেল দিয়ে চলতাম, বিভিন্ন খারাপ আকাম কুকাম করতাম, বিভিন্ন খারাপ কাজকাম করতাম। করার পরে একদিন আমি যে বাড়িতে ভাড়া থাকি, ওই ছেলেটা বলতেছে কি যে একটা মেয়ে আছে, একটা মেয়ের নাম্বার আমার কাছে আছে, এই মেয়েটার আসলে কোনো ছেলেই প্রেম করতে পারে না এই মেয়েটার সাথে। এই মেয়েটার বাড়ি হলো বিক্রমপুরে, আবার কখনো বলে শান্তিনগর, কখনো মানে মুন্সিগঞ্জ, মানে এক এক সময় এক একটা নাম বলে আর কি কিবরিয়া ভাই। পরে আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি ওই নাম্বারটা আমাকে দাও। পরে ও আমার সাথে বাজি লাগলো, যদি আমি এই মেয়েটার সাথে প্রেম করে দেখাতে পারি তাহলে মিষ্টি খাওয়া, পেট ভরে মিষ্টি খাওয়াবে। আমি বললাম ঠিক আছে ওকে। পরে কি করলাম, গেলাম। পরে ও আমাকে তখন ছিল রমজান মাস ছিল তখন। তো তারপরে কি করলাম, ও আমাকে নাম্বারটা দিল। ফার্স্ট টাইম আমি মেয়েটাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে মেয়েটা বলতেছে কে আপনি? আমি বললাম যে আমি তো হৃদয় বলতেছি। মিথ্যা কথা বললাম যে আমি তো হৃদয় বলতেছি উত্তরা থেকে, তো আপনি কে বলছেন? পরে বলতেছে আমি তো মেয়েটার নাম বললো, আমি রিপা বলতেছি। পরে ওই মেয়েটা বলছে আপনি কার কাছে ফোন দিয়েছেন? আমি বললাম যে আমি অ্যাকচুয়ালি আপনার কাছেই ফোন দিয়েছি, আপনার সাথে একটু কথা আছে আমার। বলছি কি কথা বলেন আপনি? পরে মেয়েটা বলতেছে আপনার পরিচয় দেন আপনি আমাকে। আমি বললাম যে আসলে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একটা মানুষ, এর চাইতে আর পরিচয় কিছু দেওয়ার মতো নাই। আর বিশেষ করে আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা হলো তাই ফোন দিলাম। উনি বললো যে নাম্বারটা কোথায় পাইছেন? আমি বললাম যে নাম্বারটা আসলে কোথায় পাইছি আমি বলতে পারবো না, নাম্বারটা আমার মোবাইলে কীভাবে চলে আসলো আমি বুঝতে পারতেছি না। পরে মেয়েটা বললো, পরে মেয়েটাকে অনেকভাবে রিকোয়েস্ট করি। পরে মেয়েটা বলতেছে ভাই দেখেন আমি তারাবির নামাজ পড়বো, আপনার কষ্ট করে আপনি আমাকে ফোন দিবেন না। পরে আমি বললাম যে ভাইয়া ফোন দিব না, তারপর অনেক রিকোয়েস্টের পরে আমি বললাম যে দেখেন আমি আপনাকে 2-3 দিন পরে একটু ফোন দিব, সাথে কথা বলবো 2-3 দিন পরে। মেয়েটা বলছে অনেকক্ষণ ভাবার পর বলছে আচ্ছা ঠিক আছে 2-3 দিন পরে, 2-3 দিন পরে আপনি একদিন ফোন দিয়ে আমারে। তো 2-3 দিন পরে আমি ওকে ফোন দিলাম, তারপরে জিজ্ঞাসা করতেছি কেমন আছেন, বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতেছি। পরে মেয়েটা আমাকে বলতেছে যে রিপা মেয়েটার নাম, বিক্রমপুরে বাড়ি মেয়েটার, আর এদিকে বাড়ি শান্তিনগরে। কিভাবে আরেকটা মাঝখানে একটা কথা বলি, আমার আসলে ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল কি যে আমি আসলে পরের টাকা দিয়ে বড়লোক হব, মানুষের টাকা দিয়ে বড়লোক হব। নিজে যেহেতু চেষ্টা করি হয় না, আমার ইচ্ছা ছিল যে আমি হয়তো বড়লোকের মেয়ের সাথে প্রেম করবো, একেবারে এক চান্সে বড়লোক হয়ে যাব। হ্যাঁ, আমার একটা আইডিয়া ছিল। তো তারপরে কি করলাম, তারপরে আমি ওই মেয়ের সাথে 2 দিন পরে কথা বলতেছি। তো মেয়েটা এখন দেখতেছি মেয়েটা আমার প্রতি একটু উইক, আমার সাথে কথা বলার একটু ইচ্ছুক আর কি। তো বলতেছে যে এখন আমি ফোন দিলে ও আমাকে আমার ফোন দিতে দেরি হলেও আমাকে ফোন দেয়, আমাকে মিস কল দেয়, আমি কথা বলি ওর সাথে। পরে মেয়েটা বলতেছে দেখেন অ্যাকচুয়ালি আমরা তো অনেক দিন যাবৎ কথা বলতেছি, আপনি কোথায় থাকেন? পরে আমি বললাম আমি উত্তরা থাকি। উত্তরা ও আমাকে বললো উত্তরা কোথায় থাকেন উত্তরা? আমি বললাম ভুয়া একটা ঠিকানা দিলাম যে উত্তরা 6 নম্বর সেক্টরে থাকি, 130 নম্বর বাড়ি। বলুন তারপর। মেয়েটা আমাকে ফোন দিত, আমি ফোন দিতে দেরি হলো, মেয়েটা আমাকে ফোন দিত।
পরে এরকম 8 মাস ওর সাথে কথা বলতেছি, 8 মাস কথা বলতেছি। বলার পরে আমার খুবই ইচ্ছা যে ওর সাথে মানে দেখা করবো আমি। পরে মেয়েটা বলতেছে তুমি কয়েকদিন পরে দেখা করো, এরকম মানে 2-1 মাস পরে যাওয়ার পর আমি বলছি তোমার সাথে আমি দেখা করতে চাই। পরে মেয়েটা জিজ্ঞাসা করলো তোমার আব্বু কি করে? পরে আমি বললাম ঢাকা মেডিকেল ডাক্তার আমার আব্বু, মানে মিথ্যা কথা বললাম। পরে ও আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি করো? পরে আমি বললাম আমি আসলে কিছু করি না, এখানে আমার উত্তরে আমার বাড়ি আছে, বাট আমি মানে কিছু করে এমনিতে আপনার যেই টাকা ভাড়া আছে এটা আপনি এটা দিয়ে চলে যায় আমার। তো পরে ও বললো কি যে তাহলে তুমি ওর সাথে মিট করো, 8 মাস পরে ওর সাথে আমার দেখা মানে করতে যাব আর কি। তখন আর 8 মাস হওয়ার পরে মানে যেদিনকে আমি দেখা করতে যাব ওই দিনকে মনে হলো যে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে একটা ঈদের দিন আমার কাছে মনে হচ্ছে যে। তো পরে আমি নতুন কিছু শপিং করলাম, করার পরে পরের দিন সকালবেলা আমি কমলাপুর থেকে চাষারা চলে গেলাম আমার একটা ফ্রেন্ড নিয়ে। তো যাওয়ার পরে আমি কি করলাম, পরে ওখানে গিয়া ওখানে একটা হোটেল আছে, ওখানে বসে নাস্তা করলাম। পরে মেয়েটাকে আমি ফোন দিলাম তুমি কোথায়? বলছে আমার ঘন্টা 2-1 দেরি হবে, আমি 8টা বাজে গেছি, মানে ওখানে যখন গেছি তখন 8টা বাজছে। মেয়েটা বলছে আমাকে আমার আসতে 10টা বাজবে। পরে আমি ওই মেয়েটার জন্য ওখানে আপনি ওয়েট করতেছি। পরে মেয়েটা আসলো, পরে সাথে আমার একটা বন্ধু নিয়ে গেছি। পরে মেয়েটা আসার পর আমাকে ফোন দিচ্ছে। পরে আমার ওই বন্ধুটাকে আমি বললাম, ওর নাম ছিল রাসেল, আমি বললাম রাসেল তুমি একটু ওই মেয়েটাকে গিয়ে দেখে আসো, মানে কীরকম মানে দেখতে কীরকম। পরে ও আমার ওই ফ্রেন্ডটা গিয়ে দেখে আসলো, আসার পরে বলতেছে ও আমাকে আয়সা বলতেছে কি দোস্ত আমরা ঢাকায় আবার ফিরে চল। আমি বললাম কেন? বলতেছে দোস্ত ওই মেয়ে তোমাকে দেখলে পছন্দ করবে না। আমি বললাম কেন? না মেয়ে অনেক সুন্দর এবং মানে খুব ভালো ফ্যামিলির আর কি। তো আমি বললাম যে মানে পছন্দ করবে না, 8 মাস যার সাথে কথা বললাম অ্যাকচুয়ালি তার সাথে দেখা না করে চলে যাব। পরে আমি এখানে বসে আমি মেয়েটা বারবার ফোন দিচ্ছে। পরে আমি কি করলাম, আমি বললাম যে দেখো আমি আবার ওকে মানে ও রিস্কার মধ্যে বসে আমি একটু দেখে আসলাম ওকে। তো দেখে আসার পরে মেয়েটা বলতেছে কি তুমি কি আমার সাথে দেখা করতে চাও না আমি চলে যাব? পরে আমি বললাম যে না আমি তো তোমাকে দেখছি। পরে মেয়েটা বলতেছে তাহলে যদি তুমি আমাকে ভালোই বেসে থাকো তাহলে তুমি চলে আসো আমি যেখানে আছি সেখানে তুমি চলে আসো। পরে আমি যাচ্ছি না, পরে মেয়েটা রিস্কা ঘুরে যখন চলে যাচ্ছে, পরে আমি ব্যাক করে গিয়ে পিছন দিয়ে ঘুরে রিস্কার মধ্যে উঠে বসলাম। পরে বলার পরে মেয়েটা আমার দিকে তাকাচ্ছে। পরে বললো কি তুমি কি হৃদয়? আমি বললাম হ্যাঁ আমি হৃদয়। পরে বললো তুমি কি উত্তরা থাকো? হ্যাঁ উত্তরা থাকি। পরে ও আমাকে কল দিচ্ছে, আমার ফোনে রিং হচ্ছে। পরে ও বলছে তুমি একটু ফোনটা রিসিভ করো। পরে আমি ফোনটা রিসিভ করলাম। তো পরে আমি বললাম যে কোথায় নিয়ে যাবে? পরে বলছে আমি কিন্তু শপিং করবো, চলো শপিং করি। আমি বললাম ঠিক আছে ওকে চলো। পরে ভাই একটা চাইনিজ হোটেলে ঢোকার পরে ওখানে খাওয়ার পরে আমি চিন্তা করলাম যে ওর সাথে আমার ম্যাচ হবে কীভাবে। তো পরে আমি ওকে একটা 3 পিস কিনা দিলাম 3500 টাকা দিয়া। আরও মানে বিভিন্ন অনেক কিছু শপিং করে দিলাম। সারাদিন ঘোরার পরে এরকম ঘুরতে সারাদিন সারাদিন চলে গেল। পরে আবার 2-3 মাস পরে ওর সাথে দেখা হবে কোথায়? বিক্রমপুরের বাড়ি। পরে আমি বিক্রমপুরে গেলাম, আমার এক বড় ভাইয়ের হুন্ডা মোটরসাইকেল নিয়ে গেলাম। যাওয়ার পরে মানে 2টার দিকে এখান থেকে রওনা দিছি। ওখানে যেতে প্রায় 5টা বাজছে। তো পরে ওকে আমি ফোন দিলাম। পরে ও বাসা থেকে বের হইলো, ওর সাথে একটা একটা বাচ্চা, ওর বোনের বাচ্চা ছিল। তো পরে আমি গাড়িটা ব্রিজের উপরে রাখার পরে ওর হাত ধরে আমি হাঁটতেছি। তো পরে হাত ধরে হাঁটতেছি এরপরে আমি কি ওকে একটা কিস করলাম। তো করার পরে ওই পাশে থেকে এক ছেলে ফলো করার পরে ফলো করার পরে মানে খালের এপার আর ওই পার কিবরিয়া ভাই। তো পরে ওই পার থেকে ফলো করার পর ওই ছেলেটা 2টা ছেলে নিয়ে চলে আসছে। আসার পরে জিজ্ঞাসা করছে ভাই আপনি কোথায় থাকেন? আমি বললাম যে আমি থাকি কমলাপুর থাকি। পরে বললো যে ও আপনার কি হয়? আমি বললাম ও আমার গার্লফ্রেন্ড। পরে বলতেছে তো বাসায় নিয়ে এগুলা করবেন, রাস্তার মধ্যে এগুলা কি করেন? আমি বললাম কি করছি রাস্তার মধ্যে? পরে ও বলতেছে কি এগুলা করতেছেন, খারাপ নোংরামি মেয়ে এগুলা। পরে ও বলতেছে যে পরে ওরা আরও 5-7টা ছেলে পেলে ফোন দেওয়ার পরে ওরা আরও পোলাপান চলে আসছে। কিভাবে ভাই তখন মানে সন্ধ্যাটা ঘনিয়ে আসবে এমন সময় প্রায় ওরা 8-10টা পোলাপান চলে আসছে। আসার পরে আমাকে একটা মানে বিশাল এক জঙ্গলের মধ্যে নেওয়ার পরে আমাকে ওখানে গিয়ে একটা থাপ্পড় দিল।
দেওয়ার পরে থাপ্পড়টা দেওয়ার পরে বলতেছে তোমার কাছে কি আছে? আমি বললাম আমার কাছে 2টা ফোন আছে আর মোটরসাইকেলের চাবি আছে আর কিছু টাকা আছে। পরে এগুলো ওরা মানে চাচ্ছে আমি দিচ্ছি না কিবরিয়া ভাই। তো বড় ওরা আমাকে মানে 5-7 জন ইচ্ছা মতো মারলো। কিবরিয়া ভাই আমার এদিকে এখনো বাড়ির দাগ অনেক আছে, আমি আপনাকে দেখাইতে পারি। মানে আমার মায়েরা এগুলা মানে গিরাগুলা ফুলাই ফেলাইছে। পরে পরে কি করলো, পরে করতেছি কি ওরা মারলো আমাকে। পরে ওই মেয়েটা মার আপনার সহ্য না করতে পারে মেয়েটা দৌড়ে চলে গেল। মেয়ে বাড়িতে চলে গেল। মেয়েটা যাওয়ার পরে ওদের 2টা বড় ভাই এখানে পাঠাইলো। ওখানে পরে পাঠানোর পরে আমাকে ওরা এসে ডাক দিছে, সন্ধ্যার পরে ডাক দিছে। পরে দেখতেছে আমি ওখানে শুয়ে রইছি, মানে আমার অবস্থা খুব খারাপ। পরে তারপরে কি করলো, ওরা আমাকে কোলায় করে নিয়ে আসলো, ওদেরকে খুব মারধর করলো। করার পরে ডাক্তারের কাছে নিল, নেওয়ার পরে ওরা আমাকে ট্রিটমেন্ট করলো। করার পর আমি একটু সুস্থ। পরে বলতেছে তুমি কি যেতে পারবো? আমি বললাম হ্যাঁ যেতে পারবো। পরে পরে আমি কিবরিয়া ভাই পরে আমি চলে যাই গাড়ি দিয়া, আমার হোন্ডা নিয়ে আমি চলে যাই। পরে যাওয়ার পরে আমি তো ঢাকা মানে বিক্রমপুর থেকে ঢাকায় চলে আসলাম। আসার পরে বলতেছে কি যে ওই মেয়েটা বলতেছে যে তোমার সাথে আমি শান্তিনগরে দেখা করব। আমি বললাম দেখো তোমার আর দেখা করার দরকার নেই। পরে বলতেছে কেন? আমি বললাম যে না দেখা করার দরকার নেই তোমার, আমি তোমাকে বলবো কবে দেখা করতে হবে। পরে কিবরিয়া ভাই কি করলাম, পরে ও আমাকে খুব রিকোয়েস্ট করতেছে। পরে আমি বলছি তাহলে ঠিক আছে তুমি এক কাজ করো, আমি তুমি তাহলে আজকে বিকালে আসো, আমি তোমার সাথে দেখা করব। পরে আমি আমার এক বন্ধুকে ফোন করে বলি যে দোস্ত তোর ফ্ল্যাটটা একটু খালি কর, আমার একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি আসতেছি। পরে আমি গেলাম ওই বাসায়। যাওয়ার পরে ওর সাথে আমি শারীরিক সম্পর্ক করতেছিলাম, কিন্তু আমাকে করতে দিল না। এরপরে করলাম কি না, পরে আমি রাগ করে ওখান থেকে চলে আসলাম। আপনার ওর সাথে আমার রিলেশন চলতেছে। পরে হঠাৎ করে ওরা এক বান্ধবী বলতেছে কি যে রুবেল হৃদয় ভাই আপনি যার সাথে সম্পর্ক করেন ওই মেয়েটা তো ভালো না, ওই মেয়েটার দুলাভাইয়ের সাথে ওর অবৈধ সম্পর্ক আছে। পরে আমি বললাম এটা কি করে সম্ভব? উনি বললেন হ্যাঁ সম্ভব, আপনার যদি প্রমাণ চান আমি আপনাকে প্রমাণ দিতে পারি। তো আমি বললাম ঠিক আছে তাহলে কিভাবে প্রমাণটা দিবা? পরে বললো যে তুমি এক কাজ করো, আপনি এক কাজ করেন, আপনি বিক্রমপুরে আসেন, আমি আপনাকে প্রমাণ দিব। পরে আমি বিক্রমপুরে গেলাম। পরে ওই মেয়েটাকে অনেক ডকুমেন্টস আমাকে দেখাইলো। দেখানোর পরে মেয়েটা বলতেছে কি এরপরও কি আপনার সাথে প্রেম করতে চান? আমি বললাম হ্যাঁ প্রেম করতে চাই। পরে ওই মেয়েটা হিন্দু ছিল। মেয়েটা বলতেছে ঠিক আছে আপনার যা করার, এখন যদি প্রেম করেন ভালো লাগে তাহলে করতে পারেন। পরে আমি ওর সাথে প্রেম করতেছি, মানে দীর্ঘদিন কথা বলতেছি। ও শুধু আমাকে বলতেছে আমাকে কিবরিয়া ভাই এর মধ্যে আমি কিন্তু টাইলসের কাজ করি, আমি কিন্তু মানুষের কাজ করি না, আমি নিজের কাজ করি এবং আমার লোকজন কাজ করতেছে কিবরিয়া ভাই। প্রিয় শ্রোতার সময় রাত 12টা একটু পরে বাজবে। ইনফ্যাক্ট আমি শুধু সারাক্ষণ কি করতাম, যেমন আমি উত্তরাতে একটা কোম্পানি, উনি আপনার ওই স্যারের নাম ছিল আপনার সপ্তবর্ণা গ্রুপ, আপনার স্যারের নাম ছিল আপনার মহিব স্যার। তো আমি ওনার কাজ কাম করতাম। উনি খুব ভালো একজন লোক, আমি ওনাকে খুব ভালোবাসি, মানে এখনও ভালোবাসি ওনাকে আমি। তো আমি ওনার প্রায় 3 থেকে 4টা প্রজেক্ট হ্যান্ডেল করি। তো ওখান থেকে আমি খুব মানে ভালো টাকা ভালো টাকায় পয়সাই পাই। তো তারপরে ওই মেয়েটা আমাকে বলতেছে যে তুমি আমাকে 10,000 টাকা দাও, মানে 2-3 দিন পরে আমাকে বলছে টাকা দাও আমাকে 5,000 7,000 এরকম মানে টাকা আমাকে মানে ওরকম প্রতি মাসে আমার টাকা দিতে হচ্ছে না মানে মেয়েটাকে। পরে আমি বললাম যে এত টাকা আমি তোমাকে কোথা থেকে দেবো, আমার তো আর আসলে তুমি কি বলো, তোমার তোমার উত্তরাতে বাড়ি, তোমার টাকা পয়সার অভাব। আমি বললাম যে না আসলে সব সময় তো মানুষের কাছে টাকা পয়সা থাকে না। তো আসলে পরে মেয়েটাগুলো বুঝতে চায় না। পরে আমি ওকে খুব ভালোবাসতাম। তো মানে আমি ওর জন্য খুব পাগল ছিলাম ভাই, খুব পাগল ছিলাম। তো তারপরে কি করলাম, ওই মেয়েটা আমি একদিন আমার ফোনটা বাসায় রেখা আমি গোসল করতে গেলাম। পরে ওই মেয়েটা ফোন দিল, রিপা ফোন দিল। দেওয়ার পরে আমার মা ফোনটা রিসিভ করলো। পরে বলতেছে কি আপনি কে বলছেন? পরে বলতেছে আমি তো রুবেলের আম্মা। রুবেলকে? পরে বলতেছে হৃদয় না, তুমি যাকে হৃদয় বলে চিনো সেই রুবেল।
পরে বলতেছে আন্টি আপনার আঙ্কেল কি করে? পরে বলতেছে সে তো কিছু করে না, বলছে যে তোমার সে নাকি ঢাকা মেডিকেলের ডাক্তার। পরে না আমার আম্মু বললো যে না সে তো ঢাকা মেডিকেল, কি বলছে তোমাকে এইসব কথা? পরে বললো যে না ইয়া তোমার রুবেল বলছে, মানে তো আমার আমার আম্মা তো নামটা বইলেই দিছে অলরেডি। তো তখন ওই মেয়েটা ওই আপনার রিপাও বলতেছে যে রুবেল বলছে। পরে না পরে মা বলতেছে না সে তোমার আঙ্কেল কোনো ঢাকা মেডিকেল ডাক্তার কিছু না, মানে তোমাকে যে তোমাকে তাহলে রুবেল তাহলে ভুল কথা বলছে বা মিথ্যা কথা বলছে। পরে এই কথা বলে মেয়েটা তো খুব ফায়ার আমার প্রতি। পরে আমি গেলাম, যাওয়ার পরে পরে ওই মেয়েটা এই কথা আমাকে আর বলে নাই। তো না বলার পরে আরেকদিন আমাকে মেয়েটা দাওয়াত দিছে, বলতেছে রুবেল তুমি আসো। পরে আমি গেলাম ওই আপনার শান্তিনগরেই। পরে ভাই যাওয়ার পরে ওই মেয়েটা আগেই মনে করেন ছেলেপেলে অনেক ঠিক করে রাখে ওখানে। পরে ভাই ওই দিনকে যাওয়ার পরে খুব মারে আমাকে, খুব মারে ভাই, খুব মারধর খাওয়ার পরে পরে আমাকে একটা রিস্কা উঠাই দেয়। পরে আমি চলে আসি ওখান থেকে। পরে আসার পরে ভাই ভাই এরকম 3-4 বছর যেতেছে ভাই, 3 বছর 2 বছর মানে আপনার 4 বছর প্রায় শেষ। পরে কি করলাম, পরে ভাই আমি এই প্রেম প্রীতির মধ্যে পরে চিন্তা করলাম যে না প্রেম ভালোবাসা আর করবো না, এখন খালি মানে আমি তো ওরে খুব ভালোবাসতাম। পরে চিন্তা করলাম যে না আমি আসলে ওই মেয়েটা এখন যাদের সাথে প্রেম করব তাদের সাথে ভাই মানে আপনার রিয়েলি প্রেম হবে না, শুধু মানে মনে করেন ফিজিক্যাল রিলেশন হবে ওদের সাথে আমার। তো পরে হঠাৎ করে কি করলাম, একটা কাজ পেলাম আপনার বানসারামপুরে নগুরচরে একটা কাজ পেলাম, একটা মসজিদের কাজ পেলাম। পরে ওই মসজিদের কমিটির লোকটা বাসায় আমরা খাওয়া দাওয়া করতাম আর কি, আমার মিস্ত্রি সহ আমরা সবাই খাওয়া দাওয়া করতাম ওখানে। পরে ওনার একটা মেয়ে ছিল, মেয়ের জামাই থাকতো কুয়েত। তো ওই মেয়েটা মানে তেমন সুন্দর ছিল না। তো ওই মেয়েটা দেখতাম কি মানে আমি 2-3 দিন যাওয়ার পর থেকেই দেখতাম মেয়েটা আমাকে খুব মানে টেক কেয়ার করে, আমাকে মানে আমার সাথে মিশতে চায় বা আমার সাথে মানে ইচ্ছা মানে বেশি কথা বলতে চায়, মানে আমি সেটা বুঝতে পারলাম। পরে আমি বললাম, পরে হঠাৎ করে ওই মেয়েটা আমাকে জিজ্ঞাসা করতেছে যে রুবেল ভাই আপনি কি প্রেম করেন? আমি বললাম না আমি তো প্রেম করি না। পরে বলতেছে যে তাহলে আমি আপনার সাথে প্রেম করি। আমি বলছি ঠিক আছে, আমি তো রাজি আছি প্রেম করতে, কোনো সমস্যা নাই। পরে ওই মেয়ের 2 থেকে 3 দিন পরেই এরপরে করলাম কি, ওই রাত্রেবেলা আমি আমরা আলাদা রুমে ঘুমাইলাম। আলাদা রুমে ঘুমানোর পর ওই মেয়েটা রাত্রেবেলা আমার কাছে গেল, যাওয়ার পরে ওর সাথে আমার ইন ডিটেল জানার দরকার নাই, আপনার যেটা টার্গেট ছিল আপনি সেভাবেই ওনার সঙ্গে মিশেছেন, ঠিক আছে। তারপর কি হলো? তারপরে কি ভাই ওই মেয়েটার সাথে এরকম আর অবৈধ সম্পর্ক চলতেছে। হঠাৎ করে ওই মেয়েটার মাও আমি কি রাতে আমি ঘুমাই রইছি। আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনার এই যে মানে পাস্ট এক্সপিরিয়েন্স। তো ভাইয়া ওই যে আমি আপনাকে আগেও বলছিলাম যে আমার একটা ফ্রেন্ড ছিল আকাশ, তো ওর সাথে আমি মিশতাম। তো মানে ও আমার খুব ভালো একটা বন্ধু ছিল। তো থাকার পরে হঠাৎ কি করলাম, ওর সাথে খুব মানে আবার মিশতেছি, মানে সঙ্গ দিচ্ছি। পরে দেওয়ার পরে আমরা অনেক রাতে মানে এক জায়গায় বসে আড্ডা দিতেছি। পরে আড্ডা দিতেছি, ওরা আবার এক ছেলে আর একটা মেয়ে আসতেছে মানে রাস্তা দিয়া, মানে তখন কত রাত 11টা 11:30 তখন বাজে। তো তখন আমরা প্রায় 10 থেকে 12 জন আর ওই ছেলে আর মেয়েটা আসতেছে। আসার পরে আমি আর কিছু বললাম না, আমার ফ্রেন্ডটা যে বলতেছে ওই ছেলেটা আর মেয়েটাকে ডাক দিছে, তারপর বলতেছে এই তোমরা কোথায় থাকো? ওরা বলছে আমরা থাকি মান্ডা। ভাই মান্ডা থেকে আসতে মান্ডা থেকে এখানে কি করো? ওরা বলছে এমনিতে একটু ঘুরতে আসলাম। তো ঘুরতে আসলাম মানে এক কথা 2 কথা, ওই ছেলেটা মাইরা বইলো। তো মাইরা আপনার মাইরা বসার পরে ওই মেয়েটা আমার ওই যে বন্ধু ওর পায়ে ধরা আপনার কান্নাকাটি শুরু করলো, বলতেছে ভাই ওরে মাইরেন না, ও আমরা এমনিতে মানে ঘরে থেকে পালাই আসছি, তো ভাই আপনি ওরে মাইরেন না। পরে আমি বললাম যে আকাশ ওদেরকে ওরে মারিস না। পরে কি করলাম, ওরে ওই ছেলে আর মেয়েটারে নিয়ে গেলাম মানে আমাদের একটা বিল্ডিং এর নিচে আমরা বসে আড্ডা মারতাম। পরে ওখানে বসে রইলাম, পরে ওদেরকে নিয়ে গেলাম ওখানে। পরে ওই ছেলে আপনার যেই ছেলেটা ওটারে আপনার ওই যে বিল্ডিং এর যে পিলারের সাথে হাত পা ঘুরে বাঁধলাম। বাঁধার পরে ওরা
ওই মেয়েটার সাথে সবাই ওরা খারাপ কাজ করলো। পরে শুনতে মানে এটা শুনতে হচ্ছে যে আপনারা সবাই এই মেয়েটাকে অবৈধভাবে ছি 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 ছি। হ্যাঁ। ভয়ানক। ওকে। তো তারপরে এখন মানে শুনতে শুনতে মানে ওই ছেলের খবর পায় যে ওই ছেলে মানে ওই জায়গার খুব ভালো একজন মানে প্রতাপশালীর মানে ছেলে আর কি। পরে এরপরে এখন ও চিন্তা করে যদি এই ছেলের ছাইরা দেই, তাহলে ছাইরা দিলে কি করব, তাহলে ওরা আমার মানে ওদের মানে ওদের পাওয়ার আবার বেশি ছিল ওই ছেলেটার। পরে আমার বন্ধুটা বলতেছে তাহলে এক কাজ করি, তাহলে ওরে মেরে ফেলি আমরা এখানে বৈশা। আমরা তাহলে কিভাবে কি করব? পরে ও বললো তুই একটা আতুরি নিয়ে আয়। পরে আমি আতুর আনতে গেলাম। পরে আতুর নিয়ে পরে আমাকে বলছে যে প্রথমবার এটা তুই দিবি। আমি বললাম ঠিক আছে। মানে টার্গেট কি আপনি ছেলেটাকে মেরে ফেলবেন নাকি মেয়েটা ছেলেটা দুজনকেই? হ্যাঁ, ছেলে মেয়ে দুইটাকে মেরে ফেলবো। মাই গুডনেস। পরে তারপর আমি আতুর আনতে গেলাম, ওরা বলতেছে ঠিক আছে তাহলে তুমি, আমি বল তোরা থাক এই জায়গা, আমি নিয়ে আসতেছি। পরে আতুরটা নিয়ে আসলাম। আসার পরে আমার আবার খুব সাহস ছিল ভাই। পরে আমি কি করলাম, প্রথম হিটটা এই জায়গায় করলাম, মাথার মধ্যে করলাম। তো মাথার মধ্যে করার পরে ওই ছেলেটা সেন্সেস হয়ে গেল। তো পরে ওরা আরো যারা ছিল ওরা মনে করেন ওরে শেষ। পরে ওর মধ্যে আপনার ওখানে মাটির গর্ত করলাম, করার পর ওখানে পুঁতে রাখলাম ওদেরকে। আর আমরা আপনার এই যে 8-10টার মধ্যে যেই মেয়েটার সাথে যে করছে অবৈধ সম্পর্ক, ওই মেয়েটা ওরকম ভাবে মাইরা ওই মানে দুটারে ওখানে পুঁতা রাখছে আর কি, বিল্ডিং এর নিচের মধ্যে। তো তারপরে আমরা ওখান থেকে চলে আসি। আসার পরে কয়েকদিন পরে আপনার গন্ধটা ছড়ায়া যায়, মানে ওখানে পরে পুলিশ টুলিশ আসে। আসার পরে বলতেছে মানে এগুলো কোনো খোঁজ খবর আর পায় না, বাদ শেষ গেল, এটা ঝামেলা শেষ। পরে আমি কোথায় চলে গেলাম আমার এই নরসিংদী চলে গেলাম। যাওয়ার পরে নরসিংদী চলে গেলাম বিলাস দিতে। ভাই নাম আপনার জায়গার নামটা আগেও বলছি আমি। তো ভাই এই কথাটা আমি আজও পর্যন্ত এই মানে এখানেই আমি এই FM রেডিওতেই বললাম ভাই, আমি আজও পর্যন্ত কোথাও বলি না এই কথাটা। মানে সত্যটা বলতে আর ভাই সত্য কথাটাই বলতেছি আমি, মানে এই কথাগুলো আর কোথাও বলি নাই আর কি। তো এরপরে কি করলাম, করার পরে এই নরসিংদী গেলাম। নরসিংদী যাওয়ার পরে লোকমান আপনার মেয়র লোকমানে যখন গুলি করার পরে মেয়র লোকমানের ভাতিজার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আসলে তারা কি সত্যিকারে ভাতিজা না মানে দুঃসম্পর্কে সেটা আমি জানি না, শুধু জানতাম যে ভাতিজা আর কি। তো পরে ওখানে বসে ওদের সাথে খুব অকারেন্স করতাম, খুব মারামারি করতাম, কাটাকাটি করতাম, ইয়াবা খাইতাম, এবার গাঁজা তো খাইতাম, মানে কন্টিনিউ খাইতাম এগুলা কন্টিনিউ। কারণ ওরা মনে করেন আপনার কারোর সাথে মারামারি করতে গেলে পিনিক ছাড়া মারামারি হয় না, মানে হইতো না। মানে গাঞ্জা, মানে যেটা হ্যাঁ, বলছেন গাঁজা খাওয়ার পরে গাঞ্জা বা ড্রাম মানে দুটো একসাথে খাইতাম আর কি। তো হ্যাঁ, খুব মারামারি করতাম, খুব মজা লাগতো। মানে তখন মানে ইয়াই ছিল না কোনো, মানে কারে কি বলবো, কার কাছে কি করবো, এরকম কোনো ইয়াই ছিল না। তো তারপরে ওখানে দীর্ঘ প্রায় বছর খানিক ছিলাম। তারপরে ঢাকা আসলাম। আমার ঢাকা আসার পরে কি করলাম ভাই, আমি আগেই বলছি যে আমার আসলে বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক করার বেশি ইচ্ছা ছিল। পরে আমি মতিঝিল টিএনটি কলোনিতে আমি ওনার নাম বলতে চাই না, আমি ওই বাসায় একটা কাজ নেই, টাইলসের কাজ নেই, নেওয়ার পরে ওনার একটা মেয়ে থাকে, মানে 2টা মেয়ে ওনার, মানে উনি সরকারি ঊর্ধ্বে আর কি, মানে খুব বড় একজন অফিসার আর কি। আমি ওনার নামটা বলতে চাচ্ছি না। ওকে। তো তারপরে কি করলাম, পরে ও কি বললো, ওই আমি বাসায় কাজ করাইতেছি। পরে আমাকে বলতেছে কি, পরে আমার লোকজন ওখানে কাজ করতেছে ভাইয়া। তারপরে ওই আমার লোকজন কাজ করতেছে পরে ওই মেয়েটা বলতেছে কি, মানে উনি সরকারি লোকের মানে সরকারি লোক তো, মানে উনি খুব মানে ভালো পর্যায়ের একজন লোক আর কি, খুব ভালো পর্যায়ের একজন লোক। পরে ওনার বাসায় কেউ ছিল না, উনি মানে ওনার ম্যাডাম ছিল, মানে ইংলিশ মিডিয়ার টিচার না কি মানে কি ছিল আর কি। তো পরে আমি ওর বাসায় কাজ করতেছি। পরে ওই মেয়েটা আমার লোকজনের কাছে জিজ্ঞাসা করতেছে তোমাদের কন্ট্রাক্টর কোথায়। পরে আমি বললাম যে, পরে ওরা বলতেছে কন্ট্রাক্টর তো আসে নাই, যদি ভাইয়া আমি তাহলে নাম্বারটা আমি এখনো দিতে পারি, যদি কেউ অবিশ্বাস করে আমি নাম্বারটা দিতে পারি, এখন পর্যন্ত আমার কাছে নাম্বারটা আছে, আমি দিতে পারি। নাম্বারের প্রয়োজন নাই, আপনি বলেন। পরে আমাকে বলতেছে কি না, আমার ওই লোকজনের কাছে বলতেছে তোমাদের কন্ট্রাক্টর কোথায়। পরে বলতেছে সে তো নাই, সে তো একটু পরে আসবে।
পরে এর মধ্যে আমি কথা মানে ওরা এই কথা বলতে বলতে আমি উপরে সিঁড়িতে উঠতেছি, ওঠার পরে পরে আমার লোকজন বলতেছে এই যে কন্ট্রাক্টর। পরে মানে মেয়েটা হাতে একটা ল্যাপটপ ছিল আর একটা হেডফোন ছিল, মানে বড় লোকের মেয়ে ভাই, খুবই মানে সুন্দর। পরে মেয়েটা বলতেছে আপনার কন্ট্রাক্টর? আমি বললাম হ্যাঁ। মেয়েটা বলছে আপনার বয়স কত? আমি বললাম যে আমার বয়স তখন কত প্রায় 20-22 এরকম হবে আর কি ভাই। তো পরে বলতেছে যে আপনার কাজ চলে কোথায় কোথায়? ভাই আসলে অবিশ্বাস্য কথা, আপনি বিশ্বাস করে মানে আমি যে আমি এই কথাটা বলতেছি আসলে কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, আসলে যেটা সত্য আমি সেটাই বলতে কাজ আসছি। চলে সেটাই কোথায় কোথায় বলতেছি। বলতে? জি ভাইয়া, কাজ চলে কোথায় বলতে বলতে উনি কি বোঝাচ্ছিল আসলে? কাজ বলতে কি বোঝাচ্ছিল উনি? মানে কাজ বলতে আমার টাইলসের কাম, আমার সাইট কোথায় কোথায় চলে আচ্ছা, okay. সেটা আমাকে জিজ্ঞাসা জিজ্ঞেস করলো, করতেছিল। okay. তারপর আমি বললাম যে আমার কাজ চলতেছে নরসিংদী এবং আমাদের এলাকায় কাজ চলতেছে আর আপনাদের এখানে। আমি ভাইয়া মানে কাজ করাইতাম মানে বড় বড়, যেমন আপনার এলাকার হলো যেমন মতিঝিলের মুলসুর ভাই, এরপরে মানে সরকারি লোক, মানে সরকারি কাজগুলো করাইতাম আমি। তো তারপরে মেয়েটা বলতেছে কি যে আপনি হাতে কাজ জানেন কিনা, তাহলে যদি জানেন তাহলে আপনি আমাকে একটু কাজ করে দেখান। পরে ওদের বাসার সামনে মানে বেসিনের একটা ওয়াল ছিল, ওটাতে আমি টাইলস লাগাইলাম। তো লাগানোর পরে মেয়েটা আমাকে মানে টাইলস লাগানো শেষ, পরে মেয়েটা আমাকে বলতেছে কি আপনি একটু ছাদের উপরে যান, আপনার সাথে আমার কথা আছে। পরে আমি বললাম কি কথা আপনার সাথে আমার? পরে বলতেছে যে আপনার ছাদে যান, আমি আসতেছি। পরে আমি ছাদে গেলাম। পরে কিবরিয়া ভাই ওই মেয়ের সাথে আমার মানে ওখানে একটা অবৈধ সম্পর্কের মতো হয়ে গেল আর কি। মানে এটা কিবরিয়া ভাই অবিশ্বাস্য একটা কথা আসলে। নাথিং ইজ আনবিলিভেবল। আমরা বিশ্বাস করি আপনার টার্গেট ছিল যেটা, আপনি সেটা ফিল আপ করেছেন। ওকে, নেক্সট। কাজ কামও করতেছি, ভালোই লাগতেছে, আর আপনার ইয়াবা খাচ্ছি। এর মাধ্যমে একটা কাজ করলাম, আমার এক বড় ভাই আমাকে একটা বুদ্ধি দিল যে যদি বেশি টাকা পয়সা মানে ইনকাম করতে চাও তাহলে একটা বুদ্ধি আমি তোমাকে দিই। আমি বললাম কি বুদ্ধি? বড় বলতেছে আপনার কক্সেস বাজার থেকে তুমি 30,000 পিস ইয়াবা আসবে, 30,000 পিস ইয়াবা আসবে, তুমি ওটা রিসিভ করবা, মানে আমাকে হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে, মানে ঢাকা থেকে হেলিকপ্টার দিয়ে আমাকে নিয়ে যাবে। ওকে। পরে আমি বললাম তাহলে আমার লাভ কি? উনি বললো যে তোমাকে আমি 1 লাখ টাকা দেবো, মানে আমার বড় ভাইটা বলতেছে আমি তোমাকে 1 লাখ টাকা দেবো, ওকে, তুমি শুধুই যাবে আমার সাথে। আমি বললাম যে না ভাই, আমি এটা করতে পারবো না। পরে আমি ওনার সাথে আর গেলাম না। যাওয়ার পর না যাওয়ার পরে আমি আমি ওনার কথায় না বললাম, উনি আমার প্রতি একটু অন্যরকম হয়ে গেল। মানে উনি একটু বেয়াদবি টাইপের নিল কিনা আমি জানি না। মানে তারপরে উনি আমার উপরে খুব ক্ষাব্ধ রইল। তো পরে উনি যখন গেল, যাওয়ার পরে আমি খবর পাইলাম যে উনি ধরা পড়ছে ওখানে। পরে উনি পুলিশে 8 লাখ টাকা সাথে পুলিশ নেয় নেই। তো পরে আমার সাথে নিউজটা আসছে। পরে আমার এলাকায় অনেক লোক ইয়াবা বিক্রি করতো, আমি তাদের সাথে থাকতাম, খাইতাম, মাঝে মাঝে 2-1টা দিতাম, এরকম টুকটাক জীবনযাপন মোটামুটি চলতেছে আর মেয়েদের সাথে মিশতেছি। হঠাৎ করে একবার চিন্তা করলাম যে আমরা ইয়াতে যাব, ঘুরতে যাব, লঞ্চ দিয়ে ঘুরতে যাব। পরে লঞ্চ দিয়ে ঘুরতে যাব কোথায়? নরসিংদীর দিকে, চাষারার দিকে ঘুরতে যাব। সরি, নরসিংদী হলো ইয়াতে, এই নামটা জানো কি ভাইয়া, ভুলে গেছি নামটা আমি। পরে আমাদের এলাকা থেকে ঘুরতে যাব আর কি। তো ঘুরতে যাব পরে অনেক 3 থেকে 400 লোকের অ্যারেঞ্জমেন্ট হয়, দাওয়াত দেওয়া হয়। পরে এর সাথে আমার একটা ছেলের সাথে আমার খুব একটু প্রবলেম ছিল আর কি, অন্য একটা প্রবলেম ছিল। তো পরে থাকার পরে ওই ছেলেটাও যাবে। পরে যাওয়ার পরে ওই ছেলেটাও গেল, আমার অনেক ফ্রেন্ড সার্কেল গেল। যাওয়ার পরে আমরা গিয়ে নামলাম নদীতে, গোসল টুসল করলাম। করার পরে বিকালে একটু ঘুরতে বেরোইছি। এক কথায় 2 কথায় এরকম ঘুরতেছি আমার ইচ্ছে হলো আমি ওকে মারবো। পরে এক কথা 2 কথা ওর সাথে আমার তর্ক লাগলো। পরে আমি ওই রাস্তার পাশে ভাই বড় গাছ ছিল, গাছ দিয়া মাথার মধ্যে বাড়ি দেই, প্রায় 10টা না 12টা ছিঁড়ি লাগে। পরে আপনি এগুলো আপনি হ্যান্ড মারামারি করার পরে হ্যান্ড থেকে চলে আসি। পরে আসার পরে আমার